হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আব্রাহামের এমন খাপছাড়া কোথায় আয়রা যেন সোজা আকাশ থেকে টপকে পড়ল। চোখগুলো বড় বড় করে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। পরক্ষণে তার মনে পড়ে যে সে হয়তো ভুল কিছু একটা শুনেছে, তাই ক্লিয়ার হওয়ার জন্য আবার জিজ্ঞেস করে। জি। আব্রাহাম এবার ডেস্ক থেকে নেমে গিয়ে আয়াতের হাত ধরে নিজের দিকে এক টান দেয়। এতে আয়রা সোজা আব্রাহামের বুকে গিয়ে পড়ে। আব্রাহাম নিজের দু হাত দিয়ে আয়াতের কোমর জড়িয়ে ধরে। হুট করেই নিজের মাথাটা আয়াতের মাথার সাথে ঠেকে চোখ বন্ধ করে নেয়। আয়াতের হাত দুটো যেন আপনি আব্রাহামের বুকের উপর চলে যায়। আব্রাহাম তার চোখ দুটো বন্ধ করে নিজের চোয়াল কঠোর করে নিয়ে বলে ওঠে, আয়রাত বেবি গার্ল, আই লাভ ইউ। অবশেষে বলেই দিলাম, আমি ভালোবাসি তোমাকে। জানি না কিভাবে বাসলাম, কেন বাসলাম। আমি চাই তোমাকে। মানুষ বলে প্রেমে পড়ার জন্য নাকি 1 সেকেন্ডই যথেষ্ট। ব্যাপারটা প্রথমে হাস্যকর লাগলেও এখন যেন এতে দৃঢ় বিশ্বাস কাজ করছে। কারণ আমি তোমাকে চিনি বেশি দিন হবে না। তুমি জানো, আমি তোমার জন্য যা ফিল করি তা কখনোই কোনো দিন অন্য কোনো কারোর জন্য ফিল করিনি। আয়রাত, আমার না খুব রাগ লাগে তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বললে বা অন্য কোনো ছেলে তোমাকে নিয়ে কিছু বললে। আমি তোমাকে নিজের করে চাই, তোমাকে আমার লাইফে দরকার। আমি অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমার মতো এত ভালো আমার মতো এত ভালো না বাসলেও চলবে তোমার বেবি গার্ল। শুধু আমার দম ফুরানো আগ পর্যন্ত আমার হাত দুটো ধরে রেখো। আমার একার ভালোবাসায় আমার দুজনের জন্য এনাফ হবে। আয়রাত, তুমি শুধু আমার আর আমার হয়ে থেকো। আমি না তোমাকে আমার কাছ থেকে দূরে কখনো যেতেই দিব না। তুমি আমার, সম্পূর্ণই আমার। আব্রাহামের কথাগুলো শেষ হতেই আয়রা দ্রুত আব্রাহামের কাছ থেকে সরে আসে। কেমন এক অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। আব্রাহামের কথাগুলো তার মস্তিষ্ক সব ভেদ করে গেছে। আব্রাহাম তাকে কখনো এই কথাগুলো বলবে তার বিন্দুমাত্র ধারণা ছিল না তার। আ- আ- আপনি মজা করছেন তাই না? আমার বেবি গার্লের বিষয়ে তো কখনোই না। না না না, এটা কি করে সম্ভব? আব্রাহাম, আপনি নিজে ভেবে দেখুন তো, আপনি আসলে কি বলছেন? আমি কোথায় সিম্পল আমি কোথায় একটা সিম্পল মেয়ে একটা, আর আপনি কোথায় আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, তবে এক্ষেত্রে তুমি না হয় হলে আকাশ আর আমি হলাম পাতাল। আকাশ আর পাতালের একসাথে কখনোই থাকা সম্ভব না। কিন্তু তবুও এদের দুজনকে একসাথেই বলা হয়। সম্ভব না, কখনোই সম্ভব না। আমি আপনাকে ভালোবাসি না, আর নাই কখনোই বাসবো। আপনি ভালোবাসেন বললেন, আগে ভালোবাসা কি তা জানুন, তারপর ভালোবাসার কথা বলুন। যেই মানুষ এসব খুন খারাপিতে জড়িত, সে আর যাই হোক কাউকে ভালোবাসতে পারে না। শেষ কথা নাকি আরও বাকি আছে? আমি ভালোবাসি না আপনাকে। প্রবলেম আমার মাফিয়া হওয়াতে নাকি? আপনি যাই হন না কেন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, এটাই শেষ কথা। আয়রাত প্লিজ, আমাকে এমন কোনো কাজ করাতে বাধ্য করবে না যা তোমার জন্য মঙ্গলজনক না। যদি ভালো চাও তাহলে ভালো মেয়ের মতো আমার কাছে ধরা দিবে, ওকে? দেখুন, আপনি আমার থেকেও ভালো মেয়েকে পেয়ে যাবেন। আপনি তো আব্রাহাম এক হাতে রিভলভার ঘুরাচ্ছিল। এবার যেন আয়াতের কোথায় আব্রাহামের রাগ উঠে গেল। সে দ্রুত গিয়ে আয়াতের বাহু অত্যাধিক শক্ত করে চেপে ধরে। বেতায় কুকড়ে ওঠে আয়াত। আর এক হাতে রিভলভারটা নিয়ে চোখ গরম করে বলে, তোকে চাই আমার, বুঝেছিস তুই? তোর মতো কাউকে বা অন্য কাউকে না, আমার শুধু তোকে চাই। আর কান খুলে শুনে রাখ, তুই আমার। ডু ইউ গেট দ্যাট? তুই আমার আয়রাত, আমার। আব্রাহামের চোখে রাগ যেতে স্পষ্ট। আয়রাত বিচলিতভাবে আব্রাহামকে দেখে যাচ্ছে। আর আব্রাহাম এবার বুঝে যে সে আয়রাতকে বেশ শক্তভাবে ধরে রেখেছে। এটা খেয়াল আসতে আব্রাহাম তার চোখ জোড়া বন্ধ করে কিছুটা দম ছাড়ে। আয়রাতের বাহু ছেড়ে দিয়ে নিজের দু হাতে তার গাল ধরে নরম সুরে বলে ওঠে, বেবি গার্ল, কেন কেন রাগিয়ে দাও আমায় বলো তো? তুমি কিছুটা হলেও তো আমার ব্যাপারে জানো, তাই না? তাহলে কেন জেনে বুঝেও রাগিয়ে দাও বলো তো? আমি ভালোবাসি তোমায়, এই কথা আমি আর মনের মাঝে দমিয়ে রাখতে পারিনি, তাই বলেই দিলাম। সব করতে পারি আমি তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। তোমার জন্য আমি নিজের জান নিতেও পারি, আবার অন্যের জান নিতেও পারি। আর একে তুমি আমার জেদ বা পাগলামো যাই বলো না কেন, আই লাভ ইউ ড্যাম ইট, আই
আই লাভ ইউ। আয়রাত নিজের গাল থেকে আব্রাহামের 2 হাত নামিয়ে দেয়। ভালোবাসি মুখে বলাটা খুব সহজ, কিন্তু প্রকৃতপক্ষে তা খুব কঠিন। মূল কথা কি জানেন, আমি না আপনাকে দেখেই ভয় পাই। ভয় লাগে আপনাকে দেখে আমার, কখন যেন আমাকেও মেরে ফেলেন আপনি। আরাত কথাগুলো থেমে থেমেই বলে। আব্রাহাম বুঝলো ভয়ের সংমিশ্রণ রয়েছে, তবে আরাতের বলা লাস্ট কথা শুনে আব্রাহাম তার চোখগুলো ছোট ছোট করে আরাতের দিকে ঝুঁকে বলে, আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে আমি এমনিতেই তোমাকে মেরে ফেলবো। আয়রাত কি বললে ভাষা খুঁজে পায় না। আব্রাহাম সোজা হয়ে 2 হাত ভাঁজ করে দাঁড়ায়। আব্রাহাম ঠিক যেভাবে আরতের দিকে তাকিয়ে থাকে তাতে আরতের সাধ্য নেই তার ওই চোখে জোড়ায় নিজের চোখ রাখার, তাই অতি দ্রুত নজর নামিয়ে ফেলে। আয়রাত কিছুটা স্বাভাবিক হয়। আপনি আমাকে কেন এখানে রেখেছেন তা যদি বলতেন। যা বলার তা বলে দিয়েছি, অর্থাৎ আমার কথা আমি বলে দিয়েছি। এখন যত দ্রুত সম্ভব তোমাকে নিজের করে নেওয়া বাকি। আমি বললাম তো এটা কখনোই সম্ভব না। আমি কখনোই আপনাকে ভালোবাসি না, আর বাসবও না। শুনেছেন আপনি? ভালোবাসা কথাটা বলার আগে এটা কি তা জেনে নিন। পারেন তো শুধু মারতে। আব্রাহাম আরাতের দিকে এগিয়ে যায়। জান পাখি, যদি তোমার প্রবলেম আমার প্রফেশন থেকে হয়ে থাকে তাহলে সরি টু সে, এই প্রবলেম তোমাকে আজীবনই বুক করতে হবে। কারণ আমার কাছে তুমি যেমন মূল্যবান, তেমন আমার প্রফেশনও আমার কাছে মূল্যবান। একটাও ছাড়তে পারবো না। এতে তুমি যাই বলো না, হ্যাঁ, ও তুমি তো আমারই। তাতে তুমি রাজি থাকো বা না থাকো। আর অবশ্যই আমি তোমার মত নিচ্ছি না, আমার মত নিচ্ছি। আরাত রাগে দাঁত কটমট করে সেখান থেকে এসে পড়ে, তবে আরাত ঘুরে কয়েক কদম চলে আসতে নিলেই তার ওনাতে টান পড়ে। এতে আরাত তার বুকে হাত দিয়ে বুকের কাছে ওনাটুকু চেপে ধরে অবাক হয়ে দাঁড়ায়। পেছন থেকে ওনাতে টান পড়েছে তার। আর শুকনো কিছু ঢোক গেলে মুহূর্তের জন্যই তো দম আটকে গিয়েছে তার। আব্রাহাম কি তার ওনা টেনে ধরল নাকি? এই ভেবে আরাত লজ্জায় মুখ কুঁচকে ফেলে। পেছনে আবার ফিরে তাকানোর সাধ্য হচ্ছে না। একে এক বিব্রতকর পরিস্থিতিতে পড়ল সে। এখন সে কিছু বলতেও পারছে না, আবার সহ্য করতেও পারছে না। তবু উপায় না পেয়ে আস্তে আস্তে পেছনে ঘুরে আয়রাত চোখগুলো নিচে নামিয়ে রেখেছে। লজ্জা লাগছে বেশ। অন্যা এখনো ছাড়ছে না দেখে আস্তে করে চোখ মেলে তাকায়, আর নিজের সামনে তাকাতে যেন আরেক দফা অস্বস্তিতে পড়ল আয়রাত। দেখে আব্রাহাম কিছুই করেনি। সে তো আগের মতো করে নিজের 2 হাত ভাঁজ করে ডেস্কের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আরাতের দিকে তাকিয়ে আছে। আর আরাতের অন্যা আব্রাহাম ধরেনি। তার অন্যার ড্রেসের এক কোণাতে লেগে আটকে আছে। সেখান থেকে টান পড়েছে অন্যাতে। আর আরাত ভেবেছে যে তার অন্যা পেছন থেকে আব্রাহাম টেনে ধরেছে। এবার যেন লজ্জা আগের থেকে আরও দ্বিগুণভাবে পেল আয়রাত। ইস, লজ্জা! কি ভাবলো আর কি হলো। আয়রাত তার অন্যার টান দিতে ধরবে তার আগেই আব্রাহাম অন্যটা ছাড়িয়ে দেয়। আয়রাত নিজের মাথায় নিজেরই এখন বাড়ি মারতে মন চাইছে। আব্রাহাম আয়াতের অবস্থা বুঝতে পেরে মুচকি এসে গোলা খাকড়ি দিয়ে ওঠে। আয়াত আর সেখানে এক মুহূর্ত না থেকে জলদি পা ফেলে এসে পড়ে। আব্রাহাম গেস্ট হাউসের বাইরে বের হলে একটা গাড়িকে দেখতে পায়। সেখানে 2-3 জন মানুষ দাঁড়িয়ে ছিল। যদিও আয়রা তাদের চিনে না, এড়িয়ে এসে পড়ে। সে আর কেউ না, আতিক রহমান ছিল। আতিক আসলে এদিক দিয়ে যাচ্ছিল। রাস্তায় তার গাড়ি খারাপ হয়ে যায়। সে এটাও জানে যে এটা আব্রাহামের গেস্ট হাউস। আরাতের গেস্ট হাউস থেকে বের হতে দেখে আতিক তার চোখের চশমা খুলে আরাতের দিকে তাকায়। আরাতের যেতেই আতিক তার পাশে থাকা একটা চেলাকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে রে? জি স্যার, আমি আসলে জানি না, তবে আপনি চাইলে সব খবর বের করতে পারি। বের কর। আরাত অবাক হয়ে আছে, এক মনে এদিকেই তাকিয়ে আছে। আব্রাহাম তাকে কি বলল? এটা কি আদৌ সম্ভব? আর যাই হোক, একজন গুন্ডা মাফিয়ার সাথে কেউ নিজের পুরো জীবন পার করতে পারে না। যার বন্দুকের প্রত্যেকটা বুলেটের উপর জমের ঠিকানা থাকে, সে বলেছে ভালোবাসার কথা। মানুষকে ভালোবাসতে হয়, খুন করতে হয় না। আব্রাহাম খুব তেরা প্রকৃতির মানুষ, ওকে বোঝা বড্ড দায়। আব্রাহামের সাথে সারা জীবন এগো ছাদের নিচে থাকা তো দূরের থাক, যাকে কিনা দূর থেকে দেখলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তার সাথে কি করে সম্ভব? আর যাই হোক, সে আব্রাহামকে কখনোই ভালোবাসতে পারবে না। এই ছেলের ধারে কাছেও নিজেকে ঘেঁষতে দেওয়া যাবে না, নয়তো কখন তার মাথায় রক্ত চেপে যায় আর কখন সে আরাতকেই খুন করে বসে কে জানে। সাবধানে থাকতে হবে তাকে এখন থেকে। এগুলো ভেবেই আরাত তার বাসায় চলে যায়। তবে বাসায় যেতেই দেখে তৌফিক বসে আছে। কিরে, তুই কখন এসেছিস আর আমাকে তো বললি না? বলিনি তাই না? ফোনটা চেক করে দেখ তো, তোকে কতগুলো কল করছে। আরাত দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে দেখে যে সত্যি সত্যি তৌফিক তাকে অনেকবার কল করেছে। সরি ইয়ার, ফোন সাইলেন্ট করা ছিল, মানে ক্লাসে সাইলেন্ট করেছিলাম তো, এখন নর্মাল মুড করিনি। আচ্ছা তোরা বস, আমি খাবার জন্য কিছু আনছি। না না আন্টি, আমি এখন কিচ্ছু খাবো না।
আয়রাতকে যে জিনিসটা দিতে এসেছি তা দিয়েই চলে যাব, বাইরে কাজ আছে আমার। কি? এই নে। তৌফিক আয়াতের দিকে একটা খাম আর কিছু ফাইল এগিয়ে দেয়। কি এটা? দেখ। আয়রা সব চেক করে দেখে তার অফিস অর্থাৎ যেখানে আগে কাজ করতো সেখান থেকে নোটিশ এসেছে, আয়াতের জন্য অফার এসেছে যে সে চাইলে তার আগের জবটা আবার ফিরে পেতে পারে। ফাইলগুলো দেখে বেশ দোটানা নিয়ে আয়াত তৌফিকের দিকে তাকায়। এত কাহিনী করে আয়াতের চাকরিটা চলে গেল, আবার এখন ওই চাকরি অফার এসেছে পুনরায় জয়েন করার জন্য। আমি তো ভাই কিছুই বুঝলাম না। অফিসের ওনার তোকে আবার অফিসে নিতে চায়, তা আমাকে দিয়ে পাঠিয়েছে। হঠাৎ মত চেঞ্জ কেন আবার? তা তো আমি জানি না, এখন দেখ চয়েস তোর, তোর ইচ্ছে হলে জয়েন কর, আবার না হলে নেই। আয়রাত অনামিকের দিকে একবার ঠোঁট উল্টিয়ে তাকায়। আমি বাবা জানি না কিছুই, তোরাই বোঝাপড়া কর। এই বলে অনামিকা উঠে চলে আসেন আর আয়রাত ক্লান্ত দৃষ্টিতে তৌফিকের দিকে তাকায়। এখন জয়েন করলেও আমি আর আগের মতো টাইম অফিসে দিতে পারবো না রে। এখন বলতে গেলে পার্ট টাইম দিতে হবে আমায়, কারণ আমি আবার ভার্সিটিতে যাওয়া শুরু করেছি, পড়ায় মন দিয়েছি। এখন আর আগের মতো কিছুই হবে না। তাও চলবে, তুই তোর ভার্সিটি টাইম শেষ করে তারপর আয় অফিসে, সমস্যা নেই তো। সত্যি? তা নয় তো কি, তবে কি? তোকে আরও একটা জায়গায় যেতে হবে। কোথায়? আব্রাহাম স্যারের কাছে। আয়াতের চোখ বড় বড় হয়ে যায়। কিন্তু কেন? দেখ আয়রু, জায়গাটায় কি ঝামেলার ফলে তোর হাত ছাড়া হয়েছিল, ট্রাফিকিং রাইট, আর কার জন্য ছাড়া হয়েছিল? আব্রাহাম চৌধুরী, তাই না? তো এখন যেহেতু তুই চাকরিটা আবার ফিরে পাচ্ছিস, তো এখানে অর্থাৎ ফাইলগুলোতে অবশ্যই আব্রাহাম স্যারের সাইন লাগবে, বুঝলেই? কি বলিস? আয়রু তুইও না, এটা তো কমন ব্যাপার, স্যারের সাইন তো লাগবে, মাস্ট। আবার সিংহের গুহায় হাত দাও? কে? আমার বিয়া। কি সত্যি? কবে, কার সাথে? তোর দাদার সাথে। হারামি চুপ কর। এখন নাকি আবার গিয়ে ওনার সাইনও নিয়ে আসতে হবে। হায় রে। উপায় নাই। আচ্ছা এগুলো থাক, এখানে। আমি তোকে কাল পরশুর মধ্যে জানাবো যে কী করব, ওকে? আচ্ছা তাহলে এবার আমি চলি। হুম। তৌফিক চলে যায়, তবে আয়রাত পড়ে যায় আরেক চিন্তায়। এখন আবার আগের জব করবে নাকি নিজের স্টাডিং সামলাবে? অনামিকাকে বললে যা ভালো লাগে তাই করতে বলবে, কিন্তু আয়রাত এখন নিজেই কনফিউশন। রাতের রুমে বসে নিজের রুমে পড়া পড়ছিল আয়রাত, তখনই কিছুটা হুড়মুড়িয়ে অনামিকা তার রুমে আসে। আয়রাত, কি হয়েছে? এত টেনশন আছো কেন? তোর ফুপির হঠাৎ প্রেশার বেড়ে গেছে রে। আরে তোকে না দেখলাম ভালোই। হুট করেই বেড়ে গেছে রে, আমি একটু যাই। শোনো, গাড়ির চাবিটা ডোয়ার থেকে বের করো। আমি তো ড্রাইভ জানি, আমি দিয়ে আসি। না না, আমি ঠিক চলে যেতে পারবো, তুই পড়। ফোনটা কাছে রাখিস, যদি পারি তাহলে এসে পড়বো, নয়তো থেকে যাব, বুঝলি? তুই সাবধানে থাকিস কিন্তু। তুমি নিশ্চিন্তে যাও। অনামিকা চলে যায়। আয়রাত রাতে রুম থেকে বের হয়, ভালো লাগছে না, তাই করিডোরের দরজা খুলে দিতে এক দমকা হাওয়া এসে গায়ে বাড়ি দেয়। প্রচুর গরম লাগছে, তাই হাঁটুর নিচ অবধি একটা 3/4 প্যান্ট আর একটা টি শার্ট পরে নেয়। কিচেনে গিয়ে বেশি করে গুঁড়া দুধ আর চিনি দিয়ে 1 কাপ কফি বানিয়ে আনে। তারপর হুমায়ুর আহমেদের হিমু নিয়ে গভীর মনোযোগ দিয়ে পড়তে শুরু করে, এক হাতে কফি আর এক হাতে বই নিয়ে। যেই না করিডোরে গিয়েছে অমনি ঘরের বাতিগুলো যেন সব ঠিপ ঠিপ করে জ্বলতে লাগলো। একবার জ্বলছে তো আরেকবার নিভছে। এটা দেখেই তো আয়রাতের কাঁদো কাঁদো ভাব, বাসায় একা, তার উপর যদি কারেন্ট চলে যায় তাহলে সত্যি আয়রাত কেঁদেই দিবে। অন্ধকারকে সে অনেক ভয় পায়, তবে বাতিগুলো কয়েক দফা ঠিপ ঠিপ করে আবার আগের মতোই ঠিকঠাক হয়ে যায়। আর আয়রাত বুকে হাত দিয়ে এক স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। বইটা হাতে তুলে আবার পড়তে যাবে, তখনই আরুর নাম্বার থেকে ফোন, তবে সেটা খেয়াল না করে বইয়ের দিকে তাকিয়ে ফোনটা তুলে কানে ধরে। হ্যালো। হাই বেবি গার্ল। আয়রাত মুখে কফি পুরে নিয়েছিল। আব্রাহামের ডাকটা শুনেই মুখ থেকে একদম কফি ছিটকে পড়ে। দ্রুত করিডোর থেকে ঘরের ভেতরে গিয়ে টিস্যু দিয়ে মুখ চেপে ধরে। আহা সাবধানে খাবে তো, কাশি উঠে গেল। আপনি আপনি আমার ফোন নাম্বার কোথা থেকে পেলেন? আরে দূর, কি যে বলো না, এটা কোনো ব্যাপার হলো নাকি আমার জন্য? তো কি মনে করে আমাকে ফোনটা করা? তোমাকে মনে করেই তো তোমাকে ফোন করা। মানে এই যে শর্টস অ্যান্ড টি শার্টে তোমাকে দারুণ মানায়, বুঝলে? আসলে বাচ্চা বাচ্চা টাইপ লাগে। হ্যাঁ, কিন্তু কি বললেন আপনি? মানে আপনি কি করে জানলেন? আপনি কোথায়? করিডোরে এসো,
আয়রাত দ্রুত করিডোরে চলে যায় আর যেতেই মুখ হা। আয়রাত তো তার বাসার করিডোর থেকে নিচের দিকেই খেয়াল করেনি। আয়রাত জলদি গিয়ে দেখে আব্রাহাম মেন রোডে অর্থাৎ আয়রাতের বাসার ঠিক করিডোরের নিচে তার গাড়ির ডিকির উপর বসে আছে। এক হাতে কানে ফোন ধরে আছে, আরেক হাতে নিজের জ্যাকেটটা কাঁধের উপর ধরে রেখেছে। সেখানে বসে বসে আরতির সাথে কথা বলছে। দেখুন, আপনি প্লিজ এখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ যান এখান থেকে। এই এত ভয় পাও কেন তুমি না, ভালোবাসবো আবার ভয়ও পাবো, এটা হয় না বেবি। ভালোবাসা আর ভয় একসাথে থাকতেই পারে না। সে আপনি যাই বলুন না কেন, কিন্তু এখন প্লিজ যান আপনি। আচ্ছা লিসেন, একটা ইম্পর্ট্যান্ট কথা আছে, অনেক বেশি ইম্পর্ট্যান্ট কথা, সব থেকে বেশি দরকারি কথা। কি? আই লাভ ইউ। আব্রাহাম আরতির দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি এবার যাই জান পাখি, শুধু তোমাকে এক নজর দেখতে এসেছিলাম, দেখা শেষ, এবার যাই। আয়রাত কিছু বলে না, শুধু ফোন কানে ধরে ওপরে দাঁড়িয়ে আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। আব্রাহাম কিছুটা ফ্লাইং কিসের মতো আয়রাতের দিকে ছুড়ে দিয়ে তারপর গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। আয়রাত আর করিডোরে থাকে না, ঠাস করে দরজা মেরে দিয়ে রুমের ভিতরে চলে আসে। আমি এ কোন সাইকেল পাল্লায় পড়লাম রে, কখন কি করে বসে, বলা নেই কোয়া নেই, মানে যা তা একেবারে। পরের দিন সকালে অনামিকা আসে। অনামিকার কাছে বাসার ডুপ্লিকেট চাবি ছিল, তাই দিয়ে এসেছে। সে এসেই আয়রাতকে ঘুম থেকে জেগে তোলে। আয়রাত উঠে পড়ে, ভার্সিটি যেতে হবে আর হয়তো সেখান থেকে আবার আব্রাহামের অফিসেও। হাই তুলতে তুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, রেডি হয়ে বের হয়ে পড়ে। ভার্সিটি গিয়ে প্রায় সবার সাথে দেখা হয়, দুই একটা ক্লাস করে আবার এসে পড়ে। এখন আব্রাহামের অফিসে যাবে কিনা তাই ভাবছে। যদি চাকরিতে যাবার চয়ন করি তাহলে আব্রাহাম খবিসের সাইন দরকার, আর সাইনের জন্য তো যেতেই হবে। ধুর, এত ভেবে মাথায় প্রেশার বাড়ানোর চেয়ে চলে যাই। যেই ভাবা সেই কাজ। আর সেখান থেকে এসে সোজা আব্রাহামের অফিসে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে আব্রাহাম অফিসে বসে বসে হাতে একটা পেন্সিল ঘুরিয়ে যাচ্ছে আর ফাইল চেক করছে। তখন অয়ন হাতে চকলেট নিয়ে আসে। এই যে ব্যস্ত মানুষ, আসবো কি? আয় ভাই আয়, এসে আমায় উদ্ধার কর। আগে খায় এটা কি মিষ্টি। এই না না না, একদম না। অয়ন কিছুটা জোর করে আব্রাহামের মুখে সামান্য মিষ্টি পুরে দেয়, কারণ আব্রাহামের ডায়েট চার্জ বিগড়ে যাবে দেখে সে মিষ্টি খুবই কম ও খায়। হ্যাপি বার্থডে বয়। থ্যাংক ইউ ব্রো। ও আজ অয়নের জন্মদিন আর তাই এত খুশি। তখনই কৌশল আর রাশেদ আসে আব্রাহামের কেবিনে। অয়ন তাদেরও কিছুটা মিষ্টি খাইয়ে দেয়। আচ্ছা, এত কাজ মানুষ কিভাবে করে? এত ওয়ার্কলি কেন তুই? কে আমি? না, আমেরিকান মাফিয়া। আরে কাজই আমার এমন, এখন কি করব বল, কাজ তো করতেই হবে, উপায় নেই। তবে হাসনা, একদিন কাজ একটু কম করলে তোর কোনো দিয়ে কম হবে না। প্লিজ চল ভাই। আচ্ছা যাচ্ছি, তবে এই পেন্ডিং ফাইলটা চেক আপের পর, ওকে? না না, একটা ফাইলেও আর হাত দিবি না বলে দিলাম। আরে চল না। সবাই আব্রাহামকে নিয়ে বাইরে এসে পড়ে আর অফিসের হলরুমে এসে অয়ন একটা কাঁচের গ্লাস আর একটা স্পুন হাতে নিয়ে নেয়। স্পুন দিয়ে গ্লাসের সামান্য আওয়াজ তুলে সবার উদ্দেশ্যে বলে ওঠে, এক্সকিউজ মি এভরিওয়ান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। অয়নের কথাই সবাই যার যার কাজ ফেলে দিয়ে তাদের দিকে তাকায়। আজ আমার বার্থডে। অয়নের কথাই সবাই হেসে খানিক চিল্লে ওঠে আর উইশ করে। আপনারা কি জানেন আমাদের বিগ বসের ঠিক কতগুলো হিডেন ট্যালেন্ট আছে? হয়তো অনেকেই জানেন, তবে আজ আমার বার্থডে উপলক্ষে আমাদের কোম্পানির হেড মিস্টার আব্রাহাম আহমেদ চৌধুরী আমাদের সবার মাঝে গান গেয়ে শোনাবেন। হোয়াট, সিরিয়াসলি ভাই? মানে আমি বলা নেই ক নেই, হুট করেই? আব্রাহাম, অয়ন, কৌশল আর রাশেদের সাথে চাপাচাপি করছিল। তখন অফিসের ভিতরে আরাত প্রবেশ করে। এসে দেখে অফিসে কেমন এক জমজমাট ভাব। আরাত সামনে এগিয়ে যায়, তারপর দেখে সবার সাথে এখানে আব্রাহাম আছে। আরাত একটা সাইডে গিয়ে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকে, পুরো ব্যাপারটা ক্লিয়ার জানার ট্রাই করতেছে। দেখ আজকে না প্লিজ। আরে কি যে আজকে না, আমার বার্থডে আর তুই আমাদের সবারই একটা কথা রাখবি না প্লিজ ইয়ার। তোরা আর তোদের এই ইমোশনাল ব্ল্যাকমেল। রাশেদ দ্রুত গিয়ে একটা ব্ল্যাক ব্রাউন মিক্সের গিটার এনে আব্রাহামের হাতে দিয়ে দেয়। স্যার, এই যে গিটার। আব্রাহাম এবার কিছু বলতে যাবে, তবে তার আগেই সামনে তাকালে আরাতকে তার নজরে পড়ে। আরাত কখন এসেছে আব্রাহাম তার দেখেনি। যাক, ভালোই হলো। আব্রাহাম বাঁকা হেসে অফিসের হলরুমে বড় ডেস্কের উপরে কিছুটা হেলান দিয়ে এক পা দুলে বসে পড়ে। আর সবাই আব্রাহামের চতুর্পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মাঝে কত আগ্রহ আব্রাহামের গান শোনার। গিটারটা পজিশনের মতো ধরে একসময় নীরবতা ভেঙে তাতে টুংটাং আওয়াজ তুলে, আর পরক্ষণেই ছাড়া গলায় এক চঞ্চল মুখর গান ধরে আব্রাহাম। আমি প্রেমিক, আমি কবি,
তুমি সিরিয়াসভাবে দেখো সবই। আমি গেম খেলে সারা রাত জাগি, তুমি পড়ুয়া মেয়ে বেজায় রাগি। আমি বিড়িখুর, আমি আড্ডাবাস, পড়াশোনা শুধুই তোমার কাজ। তোমার প্রিয় বিড়াল ছানা, আমার প্রিয় কুকুর। তোমার প্রিয় পাহাড়ি ঝর্ণা, আমার প্রিয় পুকুর। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমাকে জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমাকে জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? আমি ফেল করেও বলি প্যারা নাই চিল, তুমি হাইস্ট পেয়েও কেঁদে মুখ করো নীল। আমার বই খাতা সব ছিঁড়া ফাড়া, তোমার কলমটাও মলাট করা। আমি বাড়ি ফিরি মেলা রাত করে, তুমি রাতে ঘুমিয়ে ওঠো ভোরে। তোমার প্রিয় গরুর গুস্ত, আমার প্রিয় চিকেন। তোমার রুমে 2টা এসি, আমার রুমে ফ্যান। গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমাকে জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমাকে জবা। বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? আব্রাহামের গান শেষ হতেই সবাই হাততালি দিয়ে চিল্লে ওঠে। গিটারের সুরের সাথে দারুণ মানিয়েছে গানটা। সবাই বেশ অবাক, কেননা সবাই জানতো আব্রাহাম খুব বেশি রাগী বদমেজাজি আর ইগোয়ালা একজন ডেয়ারিং পারসন। তবে আজ সবার ধারণা পুরো পাল্টে গেছে। আব্রাহামও চাইলে অন্যান্য ছেলেদের মতো হতে পারে, গ্রাম্য ভাষায় কথা বলতে পারে। কেউ ভাবেনি যে আব্রাহাম এখন এই গানটা গাবে। সবার যেমন হাসি পাচ্ছিল, ঠিক তেমনই সবাই বেশ খুশি হয়েছিল। বেসিক্যালি এই মুহূর্তে এই গানটা গাওয়ার একমাত্র কারণ হচ্ছে আয়ারাত। আয়ারাতকে দেখে এই গানের কথাটা আব্রাহামের মাথায় এসেছে, আর সে গেয়েও দিয়েছে। গানের মেইন লাইনে সে আয়ারাতের দিকে তাকাচ্ছিল। নিজের প্রেমিকা হয়ে যাওয়ার কথা যেন সে আয়ারাতকে এক প্রকার জিজ্ঞেস করছিল, আর আয়ারাত হাবলার মতো দাঁড়িয়ে আছে। আব্রাহাম গিটারটা একজন স্টাফের হাতে দিয়ে দেয়। স্যার পুরো ফাটিয়ে দিয়েছেন, সত্যি অসম্ভব সুন্দর হয়েছে। আচ্ছা, হনেস্টি, তোমাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ভার্সিটি পড়ুয়া ছেলে তার ভার্সিটি ক্যাম্পাসে বসে বসে গিটারের ঝড় তুলছে এখন। বুঝলাম। এবার সব শেষ, যার যার কাজে মন দেই, কেমন? আব্রাহামের বলাতে সবাই আবার কাজে লেগে পড়ে। অয়ন কৌশল রাশেদও চলে যায়। আয়ারাত কী করে ভেবে পায় না। তখন আব্রাহাম গম্ভীর গলায় বলে, মিস আয়ারাত, কাম টু মাই কেবিন। এই বলে আব্রাহাম চলে যায়, আর আয়ারাত গুটি গুটি পা ফেলে তার পেছনে চলে যায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আয়ারাত আব্রাহামের কেবিনের দরজাটা আস্তে করে খুলে নিজের মুখটা একটু বের করে দেখে নেয়। তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে নিজের গলা কিছুটা খাঁকড়ে দিয়ে ওঠে। মি আই কাম ইন? অপর পাশ থেকে কোনো রকম প্রতিউত্তর না পেয়ে আয়ারাত পুনরায় একই কথা জিজ্ঞেস করে, কিন্তু এবারও কোনো উত্তর পায় না। অবশেষে বিনা পারমিশনে চলে যায় ভেতরে। হোমা ভেতরে গিয়ে দেখে আব্রাহাম নেই। আয়ারাত কপাল কুঁচকে ফেলে, মাত্র না দেখলো আব্রাহামকে এখানে আসতে। ইনফ্যাক্ট আয়ারাতের আগে এসেছে আব্রাহাম এখানে, তাহলে গেল কই? আয়ারাত কিছুটা উকি ঝুঁকি মেরে দেখছিল, কিন্তু সে এটা খেয়াল করেনি যে আব্রাহাম ঠিক তার পেছনে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। আব্রাহাম হেসে দেয়, তারপরে আয়ারাতের পেছন থেকে নিজের 2 হাত প্রসারিত করে দিয়ে তাকে জড়িয়ে ধরে। আয়ারাত যেন বরফ হয়ে গেল মুহূর্তে, স্তব্ধ লেগে দাঁড়িয়ে আছে। আব্রাহাম তাকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে, এতে যেন আয়ারাতের দম যায় অবস্থা। আব্রাহাম আয়ারাতের চুলের মাঝে নিজের মুখ গুজে দেয়। এই মুহূর্তে আয়ারাতের মাঝে এত লজ্জা কাজ করেছে যে মুখের বুলি আর বের হচ্ছে না। তার গলাতে নিজের নাক ঘষতে ঘষতে বলে ওঠে, বেবি গার্ল, ইউ নো আই মিস ইউ সো মাচ। মানে বলছিলাম কি যে প্লিজ আমাকে ছাড়ুন। কাঁপছো কেন? আপনি ছাড়ুন না আমাকে। আব্রাহাম আয়ারাতকে ছেড়ে দিয়ে নিজের সামনে আনে। এক হাতে তার কোমর জড়িয়ে ধরে আরেক হাতে তার সামনে আসা চুলগুলো কানের পিছে গুজিয়ে দিতে বলে, আয়ারাত, লুক এট মি। আয়ারাত এখনও মাথা নিচে করে রেখেছে। আয়ারাত, চান পাখি, আমার দিকে তাকাতে বলেছি। আয়ারাত একদম বেবি ফেস বানিয়ে আব্রাহামের দিকে তাকায়। সমস্যা কি? না মানে আমি বাঘ না ভালুক? হ্যাঁ, এত ভয় কেন পাও আমাকে দেখে? আমি আমি জানি না, আপনি আমার থেকে দূরে থাকুন। আর যদি না থাকি তো? আমি এখানে একটা কাজের জন্য এসেছি। আব্রাহাম আয়ারাতের কাছ থেকে সরে গিয়ে তার চেয়ারে গিয়ে বসে। আব্রাহামকে কিছু বলতে না দেখে আয়ারাত তার ব্যাগ থেকে অফিসের ফাইলগুলো বের করে।
আসলে আমার অফিসের ওনারা চাচ্ছেন যে আমি যেন অফিসে আবার জয়েন করি, আর যদি জয়েন করি তাহলে এই ফাইলগুলো তো আপনার সিগনেচার লাগবে, তাই। আর যদি আমি সাইন না করি? আয়রাতের মুখটা হুট করে মলিন হয়ে যায়। আয়রাত, বেবি গার্ল, এক কাজ করো। তোমাকে যেমন তোমার অফিসের অনার অফার দিয়েছে আবার চাকরিতে জয়েন করার, ঠিক তেমনই এখন আমিও তোমাকে একটা অফার দিই। মানে? আমার অফিসে জয়েন করে নাও। না, আমি পারবো না। মানে তা বলিনি, আসলে আমি রিপোর্টার প্রফেশনকেই বেশি প্রাধান্য দিই আর কি। ওকে, তোমার ইচ্ছে। আপনি প্রেজেন্টেশন সেট আপ করতে পারো? জি। ল্যাপটপে জি? প্রেজেন্টেশন সেট আপ করতে পারো? হ্যাঁ। কাম হিয়ার। আয়রাত গিয়ে আব্রাহামের পাশে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম ইশারাতে তাকে ল্যাপটপ অন করতে বলে। আয়রাত তাই করে। এতে আয়রাত আব্রাহামের পাশে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে পড়ে, তারপর ল্যাপটপ চালাতে লাগে। আর আব্রাহাম হাতে একটা গ্লোভ নিয়ে ঘোরাচ্ছে। আয়রাত হঠাৎ কাজ করতে করতে আব্রাহামকে জিজ্ঞেস করে, এবার কি আপনি সাইনটা করবেন? তোমাকে ঘোরাবো। কে? আব্রাহাম একটানে আরাতকে নিজের কোলে বসিয়ে দেয়। আরাত এতে ভরকে যায়। হুট করে কি হলো সব তার মাথার উপর দিয়ে গেল। নিজেকে আব্রাহামের কোলের উপর অনুভব করতে পেরে দ্রুত সেখান থেকে উঠে চলে আসতে নেবে। তখনই আব্রাহাম তার এক হাত দিয়ে আরাতের পেটে চেপে ধরে। আরাত মুখ বাঁকা করে আব্রাহামের দিকে তাকায়, তবে সেদিকে যেন আব্রাহামের খেলে নেই। সে তার বাম হাত দিয়ে ল্যাপটপ চেক করছে আর ডান হাত দিয়ে আরাতকে আটকে রেখে দিয়েছে। আরাত তার দু হাত দিয়ে ঠেলেও আব্রাহামকে সরাতে পারছে না। সে আব্রাহামের দিকে তাকিয়ে দেখে তার মাঝে কোনো ভাবান্তর নেই, এমন একটা ভাব যেন সে কিছুই করছে না। এবার বেশি নাড়াচাড়া করলে একদম কোল থেকে ঠাস করে ফ্লোরে ফেলে দিব। আরাত যেন অসহায়, কিছু করার নেই তার এখন। চুপ করে বসে আছে। আরাতকে এমন চুপ করে বসে থাকতে দেখে আব্রাহাম তার দিকে তাকায়। দেখে আরাত কপাল কুঁচকে তার নিচের ঠোঁটটাকে উল্টিয়ে রেখেছে। তা দেখে আব্রাহাম ফিক করে হেসে দেয়। আর আয়রা তার দিকে তাকিয়ে থাকে। আব্রাহামকে সে কতদিন যাবৎ দেখেছে, এর মাঝে আব্রাহামকে এভাবে হাসতে দেখেনি, শুধু শয়তানে হাসি দিতে দেখেছে। আয়রাত কপাল ভাঁজ করে তার দিকে তাকিয়েছিল। তার মাঝে আব্রাহাম তার এক হাত দিয়ে আয়াতের দু গাল চেপে ধরে হাসি মাখা কণ্ঠে বলে ওঠে, বেবি গার্ল, ইউ আর সো 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 মাচ কিউট। এই বলে আব্রাহাম আয়াতের গালে কষে একটা চুমু দিয়ে দেয়। আয়রা চোখ পাকিয়ে তাকায় আর এবার এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে নিজের হাতের উল্টো পাশ দিয়ে গাল ঘষতে লাগে। আর এটা দেখেই আব্রাহাম মুখের ভাব সেকেন্ডে পরিবর্তন। তীক্ষ্ণ দৃষ্টিতে আয়রাতের দিকে তাকায় আর আয়রা স্বপ্ন ঢোক গেলে। এইভাবে আব্রাহাম তার দিকে তাকিয়ে আসে কেন, আবার কি করলো সে? আয়রাত এটাই ভাবছিল। তার মাঝে আব্রাহাম তার চেয়ার থেকে উঠে পড়ে, এক হাত পকেটে গুঁজে দিয়ে আয়রাতের দিকে ক্রমশ এগিয়ে আসতে লাগে। আয়রাত আমতা আমতা করে কিছু বলতে গিয়ে আবার আটকে যায়। আব্রাহাম তার দিকে এভাবে এগোচ্ছে কেন, নতুন করে কি করে বসলো আবার? আয়রাত এগুলো ভাবছে আর পেঁচাচ্ছে। আব্রাহাম তার দিকে যত এগোয় আয়রাত তত পেঁচোতে একসময় বড় একটা কাঁচের গ্লাসের সাথে ঠেকে যায়। আয়রাত হক চকিয়ে এবার পেছনে তাকায়, তারপর আবার সামনে আব্রাহামের দিকে তাকায়। কিন্তু ততক্ষণে আব্রাহাম আয়াতের বেশ কাছে এসে পড়েছিল। আব্রাহাম তার এক হাত আয়াতের মাথার পাশে গ্লাসের উপর রেখে দেয়। আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি। এবার প্লিজ যেতে দিন। অনেক কিছু করেছো তুমি। আবার কি করলাম? গাল কেন ফুলেছে বলো? আমি তোমাকে কিস করেছি, সেই গাল কেন ঘষলে? মানে আসলে আব্রাহাম আয়াতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবার নিজের বাম হাত দিয়ে তার গাল দুটো শক্ত করে চেপে ধরে। এতে আয়াতের মুখটা একদম চুপসে গিয়ে কিউট পায়ে রাখছে। আব্রাহাম আর এক মুহূর্ত দেরি না করে আয়াতের দু গাল থোতায় নাকের ডোকে কিছুটা ঠোঁটের পাশেও চুমু এঁকে দেয় আর সবশেষে আয়াতের কপালে। এই সময়টাতে আরা সম্পূর্ণ নিজের চোখ মুখ সব খিচে বন্ধ করে দিয়ে রেখেছিল। আব্রাহাম এবার সোজা হয়ে দাঁড়ায়। ফট করে চোখ মেলে সামনে থাকে আয়াত। দেখে আব্রাহাম তার ঠোঁটে হাসি ঝলক রেখে দাঁড়িয়ে আছে। আমি কিস দেওয়ার পর তা মুছে ফেললে এর পরের বার থেকে যে কি কি করব আর কোথায় কোথায় কিস করব তা আমি নিজেও জানি না। আর হ্যাঁ বেবি গার্ল, তুমি ফাইলগুলো এখানে রেখে যাও। আমার অফিস থেকে কল করলে তারপর তুমি আবার এখানে এসো, ওকে? আব্রাহামের বলার সাথে সাথে আরা তার ব্যাগটা নিয়ে এক প্রকার দৌড়ে তার কেবিন থেকে ছুটে বের হয়ে আসে। আর আরাতের এসব কাণ্ড দেখে আব্রাহাম হেসে হাত দিয়ে তার চোখগুলো কিছুটা চেপে ধরে। এক পিচ্ছি পাগল মেয়ের প্রেমে পড়েছি আমি। আরা তো বাইরে এসে সোজা এক ট্যাক্সিতে উঠে পড়েছে আর ওদিকে আব্রাহাম বসে আরাতের রেখে যাওয়া ফাইলগুলো দেখতে লাগে। রাশেদ, রাশেদ। জি স্যার। আরে ইয়ার কড়া কফি খাও।
2 মিনিট স্যার, এক্ষুনি আনছি। রাশেদ দ্রুত গিয়ে একজন স্টাফকে দিয়ে কফি বানিয়ে আব্রাহামের কেবিনে পাঠিয়ে দেয়। আব্রাহাম গরম ধোয়া ওটা কফিতে চুমুক দিচ্ছে আর আয়াতের ফাইলগুলো চেক করছে। তবে চেক করতে করতে একটা জিনিস গিয়ে আব্রাহামে থেমে যায়। ব্যাপারটা খেয়াল করতেই দেখে আয়াতের অফিসে ছেলে মেয়ে একসাথে কাজ করবে। অর্থাৎ অফিসের ছেলে মেয়ে একসাথে কাজ করলেও তাদের সেকশন আলাদা ছিল, গ্রুপটাও আলাদা ছিল। তবে এবার কন্ডিশন সব আলাদা। একই কেবিনে ছেলে মেয়ে একসাথে কাজ করতে হবে আর গ্রুপেও ছেলেরা থাকবে। তা দেখে আব্রাহাম তার ঠোঁট কামড়ে ধরে। তখনই রাশেদ আসে। স্যার, আপনি ম্যানেজারকে ডেকেছিলেন? কামন। রাশেদ এসে আব্রাহামের সামনে দাঁড়ায়। ক্যান্সেল? কিন্তু স্যার, আয়রাতের ফাইলগুলো ক্যান্সেল। নাই আমি এগুলোতে সাইন করব, আর নাই আয়রাত আবার ওই অফিসে জয়েন করবে। ওকে স্যার। এটা আয়রাতকে জানিয়ে দিও। রাশেদ ফাইলগুলো নিয়ে কেবিন থেকে বের হয়ে এসে পড়ে। অফিসে বসে বসে কাজ করছিল আব্রাহাম। তার মাঝে ইলা ফোন করে। হ্যালো। আচ্ছা, এত পাগলামি করলে কেমন করে হবে আব্রাহাম? মা, আমি আবার কি করলাম? কি করলি মানে? এত ভাঙচুর? আচ্ছা যাকে, তোকে বলেও লাভ নেই, উল্টো আমাকেই চুপ করিয়ে বসিয়ে রাখবি। ইলার কথা শুনে আব্রাহাম মুচকে হাসে। আচ্ছা, খেয়েছো তুমি? হ্যাঁ। মেডিসিন? হ্যাঁ। কি করছো? কি আর করব, ঘরেই হাঁটছে। আচ্ছা, তুই কখন বাসায় আসবি? রাত হবে আসতে দাদি। আচ্ছা, সাবধানে থাকিস। হ্যাঁ, টেক কেয়ার, বাই। ইলা ফোন কেটে দেয়। দেখতে দেখতে বিকাল ঘুরিয়ে সন্ধ্যা নেমে আসে। আমেরিকা থেকে কিছু ক্লায়েন্ট এসেছে, তাদের সাথে ডিল ফাইনাল করার কথা। আর তখন যে প্রেজেন্টেশনটা দেখছিল সেটা এই ডিলের ব্যাপারেই ছিল। রাশে জানিয়েছে ক্লায়েন্টগুলো অন দি ওয়ে, আসতে আর ঘন্টাখানেক লাগবে। তাদের ফ্লাইট ল্যান্ড করেছে বেশ সময় একই। কেবিনে বসে থেকে থেকে আব্রাহাম বেশ বোর হচ্ছিল। তাই ভাবলো বাইরে বের হওয়া যাক। যেই ভাবা সেই কাজ। আব্রাহাম নিজের জ্যাকেটটা গায়ের ওপর জোড়াতে জোড়াতে বাইরে বের হয়ে পড়ে। গার্ডগুলো আব্রাহামের সাথে যেতে চাইলে সে নিজেই মানা করে দেয়। গাড়ি হয়তো অফিসের পেছনের দিকে পার্ক করা আছে, তাই গার্ডের কাছ থেকে চাবিটা নিয়ে আঙুল ঘোরাতে ঘোরাতে এসে পড়ে। গাড়ির লক খুলে তাতে উঠতে যাবে, তখনই কারো চাপা গলা শুনতে পেরে থেমে যায়। অন্যদিকে রাশেদের মনে পড়ে যে আব্রাহাম তো বাইরে চলে গেল আর এখন সন্ধ্যা। তবে আরাতকে তার ফাইলগুলোর বিষয়ে এখনও ইনফর্ম করা হয়নি। হ্যাঁ, হলেও তাকে জানতে বলেছে আর না হলেও। আর এখন আব্রাহাম বাইরে চলে গেল, কিছু সময় পর মিটিং আছে, অনেকটা ব্যস্ত হয়ে পড়বে সে, পরে সময় নাও পেতে পারে। এই ভেবে রাশেদ দ্রুত আরাতকে ফোন করে। আব্রাহামের অফিসে আসতে বলে আরাত আসতে বলে রেখে দেয়। কারো ফিসফিসে কথা বলার ধ্বনি পাচ্ছে, যেন কেউ ঝগড়া করছে ফোনে এমন। আব্রাহাম তার কপাল কুঁচকে ঘাটটা হালকা বাঁকিয়ে আওয়াজের দিক অনুসরণ করে তাকায়। বেশ খটকা লাগে তার কাছে। আব্রাহাম আবার সশব্দে গাড়ির দরজাটা লাগিয়ে ধীর পায়ে সেদিকে যায় আর কিছুটা হাঁটতেই পেয়েও যায়। আব্রাহামের গার্ডরা সবাই একই পোশাক পরে, আর সেখানেও গার্ডের পোশাক পরিহিত একজন ফোনে চিল্লে ঝগড়া করছে। দেখুন, আপনি যা করতে বলছেন তাই করেছি। আব্রাহাম চৌধুরী অফিসে ব্ল্যাক মানির প্রমাণ রাখতে বলেছেন। ইলিগাল, নিজের জীবনের বাজি রেখে তাই করছি। কিন্তু এখন যদি আপনি আমার পাওনার পুরো টাকা না দেন, তাহলে কিন্তু আমি সব কিছু আব্রাহাম স্যারকে বলে দিতেও আমার বেশি একটা সময় লাগবে না। তাই বলছি, আমার সাথে বেশি বাড়াবাড়ি বা ভেজাল না করে আমার পুরো টাকাটা আমাকে দিয়ে দিন, নয়তো আমি আপনার নাম বলে দিব সবাইকে। তখন সবাই আপনার বিষয়ে জেনে যাবে। আমার মনে হয় তার আর প্রয়োজন হবে না, কেননা আমি এখন তোর এমন কুৎসিত হাল করব যে যাদের সাথে মিলে তুই এগুলো করেছিস, তোকে দেখার পর তারা অটোমেটিক সাবধান হয়ে যাবে। দ্বিতীয়বার আর এমন করার বুদ্ধি আটবে না, বুকের পাটায় কুলাবে না। গার্ডটা তার পেছন থেকে আব্রাহামের কণ্ঠস্বর শুনতে পেরে দ্রুত ফিরে তাকায়। দেখে আব্রাহাম রাগে রক্তচক্ষু নিয়ে ফুঁসছে। আব্রাহামকে দেখে এতটাই ভয়ঙ্কর লাগছে যা বলার বাইরে। ভয়ে গার্ডটার হাত থেকে ফোনটা নিচে ঠাস করে পড়ে যায়। ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটি এখন হ্যালো হ্যালো করে যাচ্ছে। তা দেখে আব্রাহাম তার পা দিয়ে ফোনটা একেবারে পিষে ফেলে। গার্ডটা আব্রাহামকে কিছু বলতে যাবে, তার আগে আব্রাহাম তার হাত দিয়ে খপ করে গার্ডের গলা চেপে ধরে। এত শক্তভাবে গলা চেপে ধরে যে শ্বাস আটকে যায় তার। কয়েক সেকেন্ডের পর আব্রাহাম গার্ডের গলা চেপে ধরে, তাকে একদম মাটি থেকে শূন্য তুলে ফেলে। আর গার্ডটা শ্বাস নিতে না পেরে কাতরাচ্ছে, চোখগুলো যেন তার কোটর থেকে বাইরে বের হয়ে আসবে এমন। মরে দোষা এমন হলে আব্রাহাম গার্ডটাকে ছুঁড়ে ফেলে দেয় নিচে। আয়াত অফিসের বাইরে এসে থামে। ভাড়া মিটিয়ে অফিসের ভেতরে প্রবেশ করতে যাবে, তখনই তার কাছে অনামিকার ফোন আসে। আয়াত রিসিভ করে কানে ধরে, হ্যাঁ রে মা।
হ্যাঁ রে শোন না, আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তুই হ্যালো, কেন কি হলো আবার? ঠিক আছে তো মা? মা, হ্যালো হ্যালো মা। নেটওয়ার্ক একদম কাজ করছিল না, আর আয়রাত অফিসের একদম সাইডে এসে পড়ে। পরে কথা বললেও চলতো, তবে অনামিকা নাকি শরীর ভালো লাগছে না। এটা শুনেই তো আয়রাত বেশ চিন্তায় পড়ে যায়। কানে ফোন দেখে হ্যালো হ্যালো করে যাচ্ছে আর হাঁটছে। আরে ঘোড়ার ডিম, আবার এই নেটওয়ার্কের কি হলো রে ছাতা? হ্যালো মা, মা শুনতে পাচ্ছ? কি হলো মা? ধূর ছাই। আয়রাত হাঁটতে হাঁটতে কখন যে অফিসে শেষাংশে অর্থাৎ পেছনের দিকটা এসে পড়েছে তা তার খেলে নেই। সে ফোনে ব্যস্ত, আর কিছুটা এগোতে যেন ফোনের নেটওয়ার্ক পায় আয়রাত। এবার সব ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ মানে মাথা ব্যথা করছে আর কি। হ্যাঁ এখন বলো, এখন সব কিছু শোনা যাচ্ছে তো? আসলে নেটের প্রবলেম তো, তাই আর কি। আর শোনো তুমি কিন্তু কথাটা বলতে না বলতেই আয়রাতের ডান পাশ থেকে এক বিকট শব্দ হয়। আর চমকে গিয়ে সেদিকে তাকায়, আর তাকাতে দেখে দেয়ালের পাশ থেকে আব্রাহাম বেরিয়ে আসে। একদম কঠোর মুখ করে সামনে এগিয়ে আসছে। আব্রাহামের কালো শার্ট পরনে, হাতাগুলো সব ফ্লোট করা, সামনে চুলগুলো কিছুটা কপালে আছড়ে পড়েছে। সব কিছু ঠিকই ছিল, তবে আর খেয়াল করে দেখে আব্রাহামের প্রায় 2 হাতে রক্ত লেগে আছে। এবার আব্রাহাম পুরোপুরি দেয়ালের আড়ালে বাইরে এসে পড়ে। আব্রাহামকে দেখে আয়রাত বুকটা কেমন ধুক করে ওঠে, কেননা আব্রাহাম যত দেয়ালের আড়ালে বাইরে আসছে তত একটা লাশও তার সাথে সাথে বের হয়ে আসছে। আব্রাহাম সোজা সামনের দিকে হাঁটছে, আর পেছনে তার ডান হাতে একটা মৃত লোকের পা রয়েছে। আব্রাহাম সেটা ধরে টেনে টেনে তাকে বাইরে আনছে। লোকটার পরনে গার্ডের পোশাক, সে মারা খেয়েছে, মুখটা রক্তাক্ত, একদম মৃতদেহ। আর আব্রাহাম সে মৃতদেহের পাটাকে নিজের সাথে টেনে বাইরে নিয়ে আসছে। আব্রাহামকে দেখতে যমরাজ থেকে কম লাগছে না। আয়রাতের মুখটা আপনি হা হয়ে যায়। কানের পাশ থেকে ফোনটা সরিয়ে ফেলেছে সে। ইতিমধ্যে ভয়ের চোটে আয়রাত চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়ি পড়েছে। আয়রাত তাক লেগে আব্রাহামের দিকে তাকিয়েছিল। তখনই হুট করে আব্রাহাম আয়রাতের দিকে তাকায়। সাথে সাথে আয়রাত তার মুখে 2 হাত থেকে চিৎকার করে ওঠে। জোরে জোরে দম ছাড়ছে সে। এখানে এসে আব্রাহামের এমন ভয়ানক লুক দেখতে পারবে কল্পনা ভাবেনি আয়রাত। আব্রাহামের চোখগুলো যেন আর চোখ না, রক্তের ধারা। খুব বেশি বাজে একটা অবস্থা। আয়রাত ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়, আর ওদিকে রাশেদ আব্রাহামকে হন্য হয়ে পুরো অফিস খুঁজেছে, কারণ ক্লায়েন্টগুলো এসে পড়েছে। একজনকে জিজ্ঞেস করলে সে বলে আব্রাহামকে অফিসের পেছনের দিকটায় দেখেছে। রাশেদও সেদিকে চলে যায়, গিয়ে দেখে আয়রাত দাঁড়িয়ে আছে, আর সে রীতিমতো কাঁপাকাঁপি করছে। রাশেদ কপাল কুঁচকে সেদিকে যায়, আর গিয়ে দেখে আব্রাহাম গার্ডকে একদম বিচ্ছিরিভাবে মেরে ফেলেছে। রাশেদ দ্রুত অন্যান্য গার্ডকে ডাক দেয়, তবে গোপনে যেন কেউ কিছু না বোঝে। আব্রাহাম এবার শান্ত হয় কিছুটা। গার্ডগুলো এসে দ্রুত লাশটাকে ঠিকানা দেওয়ার চেষ্টা চালায়। রাশেদও যায়, আর আব্রাহাম ভাবেনি যে এখানে হুট করে এ সময় আয়াত এসে পড়বে। আব্রাহাম স্বাভাবিক হওয়ার ট্রাই করে, আয়াতের দিকে কয়েক কদম এগিয়ে এসে তাকে ডাক দেওয়ার চেষ্টা করে। বেবি গার্ল তুই। আব্রাহামের পুরো কথা শোনার আগে আয়াত দৌড়ে সেখান থেকে এসে পড়ে, একদম প্রাণপণে ছুটে সেখান থেকে এসে পড়ে, যেন জীবনের মায়ে ছুটে চলেছে এমন। আব্রাহাম শুধু আয়াতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আব্রাহাম বুঝে যে সে বেশ ভালোই ভয় পেয়েছে, তাই এভাবে দৌড়ে চলে গিয়েছে। তাকে বুঝতে হবে। আয়াত এক হাত দিয়ে নিজের চোখের পানি মুছছে, আর সেখান থেকে চলে যাচ্ছে। আয়রাত চলে গেল। আব্রাহাম আবার সেই লাশটার কাছে যায়। গার্ডরা তাকে সোজা গাড়িতে তুলে ফেলে, হয়তো দূরে কোথাও ফেলে দিয়ে আসবে। রাশেদ বাকি গার্ডদের সব বোঝাচ্ছিল। তখন আব্রাহাম এসে তার পাশে দাঁড়ায়। রাশেদ থেমে থেমে আব্রাহামকে জিজ্ঞেস করে বসে, স্যার না মানে বলছিলাম কি, ওকে মারলেন কেন? লিসেন, ক্লায়েন্টগুলোকে বলো 7 স্টার হোটেলে থেকে যেতে। আজ আর মিটিং হচ্ছে না, এখানে কাজ আছে আমার। আগামীকাল সব মিটমাট করব। জি স্যার। রাশেদ আব্রাহামের কথা মতো চলে যায়। যে জায়গায় ওই গার্ডটাকে খুন করা হয়েছে সেখানে বেশ ব্লাড লেগে আছে। বাকি গার্ডরা সেগুলো সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। মৃত ব্যক্তির ঠিক কপাল সই একটা বুলেটের চিহ্ন পাওয়া গেছে। কপালটা ভেদ করে ভেতরে ঢুকে গিয়েছে একদম। বুকটা গুলিবদ্ধ, প্রায় ঝাড়ঝা হয়ে গেছে। ঘাড়ের হাড় সম্পূর্ণ ভেঙে গিয়েছে, আর মুখটা বেশ এবড়ো থেবড়ো হয়েছিল। তবে এক ঝামেলা শেষ হতে না হতেই তো আরেক ঝামেলা এসে মাথায় ভর করল। আর তার চিন্তার কাজ করছে শুধু মাথায়। এখন আব্রাহাম কী করে তাকে বোঝাবে? কিন্তু যে করে হোক বোঝাতে তো হবেই। রাশেদ গিয়ে মিটিং ক্যান্সেল করে দিয়ে ক্লায়েন্টগুলোর একদিনে থাকার ব্যবস্থা করে দেয়। সেদিকের কাজটা মিটিয়ে আবার রাশেদ আব্রাহামের কাছে চলে যায়। গিয়ে দেখে আব্রাহাম আর বাকি এতগুলো গার্ড এখনও অফিসের পেছনের দিকটায় দাঁড়িয়ে আছে। রাশেদ গিয়ে আব্রাহামকে কিছু বলতে যাবে, তার আগেই দেখে 2-3 জন গার্ড গিয়ে রড
দেয়ার ভাঙার মেশিন, ড্রিল মেশিন এগুলো আনছে। সব যেন রাশেদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এগুলো এখানে কেন, আর কি করবে এগুলো দিয়ে? আব্রাহাম অফিসের মূলত দুই ভাগে বিভক্ত। এক সাইডে সবাই কাজ করে, আর আরেক সাইডে অফিসের যাবতীয় তথ্যাদি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা। আর এখানে আব্রাহামের পারমিশন ছাড়া কারো ঢোকা তো দূর, এ পাশ দিয়ে যাওয়া নিষেধ। একসময় একজন গার্ড এগিয়ে দিয়ে দেয়ালে মেশিন দিয়ে ফুটো করে শুরু করে দিল। রাশেদ কপাল কুঁচকে আব্রাহামের দিকে তাকায়, দেখে সে চুপ করে দাঁড়িয়ে আছে। স্যার, দেয়াল কেন ভাঙা হচ্ছে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখতে দেখতে একসময় দেয়াল অর্ধেক ভেঙে ফেললো তারা। অধিকাংশ ভেঙে ফেললো। আব্রাহাম এবার তাদের থামিয়ে দেয়। স্টপ। গার্ডগুলো দেয়াল ভাঙ্গা ছেড়ে দিয়ে পেছনে চলে আসে। আব্রাহাম এবার গিয়ে তার হাতে বিশাল আকারের একটা লোহার কাস্তে নিয়ে নেয়। অনেক ভারী, তবু আব্রাহাম এক নিমিষে শূন্য তুলে ফেলে। যা তুলে নিয়ে মাত্রাধিক রাগ নিয়ে দাঁত কটমাট করতে লাগে। সামনে থাকা বড় দেয়ালটাতে নিজের সর্বশক্তি দিয়ে দেয় এক ঢিল। মুহূর্তে এক বিকট শব্দ হয়। দেয়ালটা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে নিচে পড়ে যায়। তবে দেয়ালটা ভেঙে পড়তে যেন সবার চোখ ছানা পড়া। কেউ বিশ্বাস করতে পারছে না যে এখানে এমন কিছু একটা দেখতে পারবে। অবিশ্বাস্য। দেয়ালের ভেতরে শুধু টাকা আর টাকা। ও তার টাকাগুলো ভেতরে রেখে দেয়ালের আড়াল করে রেখেছিল। আব্রাহাম অফিসে মজুদ থাকা সব টাকা পয়সা কোরায় গন্ডায় হিসেব আছে। তবে এখানে এই টাকাগুলোর ব্যাপারে কারো বিন্দুমাত্র ধারণা ছিল না। সব লুকায়িত কারবার প্লাস ইল্লিগাল। আর এগুলো ব্ল্যাক মানি। এগুলো আব্রাহামের অফিসে রাখার কারণ হচ্ছে তাকে ফাঁসানো। এখন এই বেআইনি টাকাগুলো এখানে ছিল, কিছুদিন পর হয়তো সিআইডি আসতো আব্রাহামের অফিসে রেডও লাগানোর জন্য। আর খুঁজে খুঁজে যদি এই ব্ল্যাক মানিগুলো পেয়ে যেত তাহলেও তারা আব্রাহামের একটা চুলো পাকা করতে পেত না, ধারে কাছেও ঘিসতে পারতো না। কিন্তু আব্রাহাম চায় না অযথা ঝামেলা, আর সে অবশ্যই কোনো খারাপ কাজে নেই। এই কাজগুলো সব আব্রাহামের পিঠ পিছে করা হয়েছে। আর যখন সব শুনে নিল তখন সেই গার্ডটাকে মেরে ফেললো। মারতে মারতে গার্ডের মুখ থেকে সব কথা বের করেছে। কোথায় আছে না, আমাদের আশেপাশের মানুষই আমাদের সব থেকে বড় শত্রু। ঠিক তেমনই যে মারগুলো মেরেছে আব্রাহাম ওকে, তাতে ও যদি বেঁচে থাকতো তাহলে মনে হয় না আর কোনোদিনও নিজের পায়ে উঠে দাঁড়াতে পারতো। এক ঘন্টার মধ্যে এখানে একটা টাকাও যেন না থাকে। দরকার পড়লে জ্বালিয়ে দাও সব। আর এই দেওয়াল দেখে যেন কেউ টেরও না পায় যে এত কিছু হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? আব্রাহামের জোরে চিল্লিয়ে কথা বলাতে যেন সবাই কেঁপে ওঠে। আর হ্যাঁ, বলে দেয় আব্রাহাম সেখান থেকে এসে পড়ে। অন্যদিকে আয়রা দৌড়ে তার বাসার ভিতরে চলে যায়। বাড়ির ভিতরে গিয়ে দরজা ধরে হাঁপাতে লাগে। জোরে জোরে দম নিচ্ছে আর কপালের পাশে জমে থাকা ঘামের বিন্দুগুলো মুছছে। অনামিকে হাত থেকে কিছু জিনিস টেবিলের উপর রাখতে গিয়েও দরজার দিকে তাকায়। দেখে আয়রা দরজার হাত দিয়ে হাঁপাচ্ছে। অনামিকে তার শাড়ির আঁচল নিজের কোমরে এক পাশ থেকে সামনে এনে দ্রুত আরতির দিকে এগিয়ে যায়। কি রে, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? আয়রাত কিছু বলে না। অনামিকা দরজার বাইরে কিছুটা উকি ঝুঁকি দেয়। আচ্ছা, এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো নাকি? পাগল কুকুরের দৌড়িয়েছে নাকি? আয়রাত তার পাশ কাটে ভেতরে এসে পড়ে। হলরুমে এসে ফ্রিজ থেকে পানির বোতলটা নিয়ে সোফাতে ধীরিম করে বসে পড়ে। ডক ডক করে পানি খেয়ে নেয়। এবার দু হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে চুপ করে বসে থাকে। আয়রা, কি হয়েছে? কিছু না। তাহলে এমন করছিস কেন? আরে সত্যিই কিছু না, মানে আসলে আমি দৌড়িয়ে বাসায় এসেছি তো তাই। তুইও না এখনো কি ছোট বাচ্চা আছিস নাকি যে এমন করছিস? রাস্তার মানুষগুলো কি বলবে? আরে ধুর, নিজে বাঁচলে বাপের নাম। আচ্ছা, চাকরির কি হলো তোর? চাকরির গুষ্টি কেলাই লাগবে না আমার আমি চাকরি করবই না এখন। একদম স্টাডি কমপ্লিট করে দেন, যা করার করব, এখন কিছু না। এই কথা তুই বলছিস? হ্যাঁ আমিই বলছি। এখন আর এসব চাকরি বাকরি না, এসব বাদ দাও। এই বলে আর সেখান থেকে উঠে চলে আসে। আর অনামিকাও নিজের কাজ করতে লাগে। রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আল্লাহ, কি দেখলাম আমি! ও খোদা, এই ছেলে কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? মানে নিজের মাঝে কোনো দয়া মায়া বলতে কিছুই নেই, কিছুই না। কিভাবে মারলো? আল্লাহ, একটু ওকে হাত পা কাঁপলো না? এই কি না আবার আমাকে বলে ভালোবাসা মাই ফুট। আমি জীবনেও এই ছেলের কাছে যাব না। তৌফিককে ফোন করে বলে দিব যে আমি আর এই অফিসে জয়েন করব না, ব্যাস। আর মাকে তো বলাই যাবে না এসব ব্যাপারে। এভাবে রাতের সময়টুকু যায়। রাতে আয়রা তো খাওয়া দাওয়া করেনি, সোজা গিয়ে শুয়ে পড়েছে। রাতে নিজের রুমে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। কিন্তু তখন বাজে আরেক বিপত্তি।
আব্রাহাম আর আরাতকে ছাড়া থাকতে পারছিল না। অবশ্যই ভুল বুঝেছে আরাত তাকে। আর শুধু আরাত না, যে কেউ কোনো মানুষকে এমন ভয়ানক লুকে দেখলে ভয় পাবে। তবে আব্রাহামের মন তো আর মানছে না। তার ভয় যদি আরাত তার থেকে দূরে চলে যায় তাহলে আব্রাহাম কী হয়ে বাঁচবে। এত শত চিন্তা ছিল আর নিতে পারছিল না আব্রাহাম। তাই গাড়ি নিয়ে সোজা আরাতের বাসায়। এখন যাবে আরাতের রুমের ভেতর। দরকার পড়লে রুমের দরজা ভেঙে তারপর ভেতরে যাবে। এতে যদি সবাই জাগে তাহলে জেগে যাক, বাট আরাতকে তার চাই এখন। আব্রাহাম জলদি করে নিজের হুডিটা জড়িয়ে নেয়, নিজের সাথে একটা ক্লোরোফর্ম স্প্রে, অজ্ঞান করার মেডিসিন নিয়ে যায়। আল্লাহ জানে এই মেয়েকে পাওয়ার জন্য আমাকে আর কত কি করতে হবে। লাইক সিরিয়াসলি, আমি আব্রাহাম চৌধুরী এখন এত রাতে দেওয়াল টপকে একটা মেয়ের বাসায় তার রুমে যাচ্ছি, তাও লুকিয়ে চুরিয়ে। ও গড। এই বলেই আব্রাহাম দেয়াল টপকে গেটের ওপর পাশে চলে যায়। এবার দ্রুত বাড়ির পেছনে গিয়ে আরাতের করিডোরের নিচে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম 2 হাত কোমরে রেখে আগে খেয়াল করে দেখে নেয়, তারপর এক পা করে উপরে চলে যায়। কিছু সময় পর করিডোর ধ্রিম করে শব্দ করে দাঁড়ায়। করিডোরে এসে তো পড়লো এবার আয়াতের রুমের ভেতরে। আব্রাহাম গিয়ে দেখে গ্লাস লাগানো। এবার কি করবে? গ্লাস যদি এখন ভেঙে ফেলে তাহলে আয়াতের ঘুম ভেঙে যাবে, আর ঘুম ভেঙে গেলে চিল্লাপাল্লা শুরু করে দেবে ও। এখন কি করবে? কোনো উপায় না পেয়ে ভাবে গ্লাস ভেঙেই ফেলবে। গ্লাসের বাইরে থেকেও আরকে দেখা যাচ্ছে ঘুমে আচ্ছন্ন। আব্রাহাম তার হাত কয়েকবার গ্লাসের সাথে হালকা বাড়ি খাওয়ায়। কপাল কুঁচকে চোখ সরু রেখে একবার গ্লাসের দিকে আরেকবার আরতের দিকে তাকাচ্ছে। গ্লাসে কয়েকবার হাত দ্বারা সই করে একসময় ঠাস করে গ্লাসের মাছ বরাবর একটা ঘুষি মেরে দেয়। এতে গ্লাসটা টুকরো টুকরো করে নিচে ঝরে পড়ে। আব্রাহাম আরতের দিকে তাকিয়ে দেখে সে ঘুমের মাঝে কিছুটা নড়ে ওঠে, আবার ঘুমে চলে যায়। আব্রাহাম হাত কেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে। সেদিকে তোয়াক্কা না করেই ফাটা গ্লাসের মাঝখান দিয়ে হাত ঢুকে দিয়ে লকটা খুলে ফেলে। তারপর পুরো গ্লাস আয়াতের রুমের ভেতরে চলে যায়। কয়েক কদম এগোয় আয়াতের দিকে। আব্রাহাম এক শান্তিপূর্ণ হাসি দেয়। তার সব মনের অশান্তি উতল পাতাল যেন আয়াতের দিকে এখন শান্ত। আব্রাহাম তার পাশে তাকিয়ে দেখে আয়াতের একটা সাদা ওড়না রাখা আছে। আব্রাহাম সোজা তা নিয়ে নিজের কাটা হাতে পেঁচিয়ে নেয়। এবার মনে হয় এই ক্ষতস্থানের মেডিসিনেরও কোনো দরকার নেই। আব্রাহাম তার মাথার উপর থেকে হুড়িটা ফেলে দেয়। সামনে আসা চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দেয়। আয়াতের সামনে এক হাঁটু গিরে বসে পড়ে। এক হাত মুখের পাশে রেখে দিয়ে হাসিমাখা মুখে তাকিয়ে আসে। আব্রাহাম এবার তার হাতে আয়াতের গালের পাশে ছুঁয়ে দেয়, আর আয়াত ঘুমের মাঝে আব্রাহামের হাতটা নিজের বুকে আর গোলার সাথে চেপে ধরে। আব্রাহামও কিছুই বলে না। যাক, ঘুমের মাঝে হলেও আয়াত নিজ থেকে আব্রাহামের হাতটা টেনে নিয়েছে তো। আব্রাহাম আর থাকতে পারলো না, টুপ করে আয়াতের কপালে চুমু দিয়ে দেয়। আয়াতের বেশ কাছে চলে যায়, আনমনের নিজের নাকটা আয়াতের গালে করতে লাগে। কিছুক্ষণ পর আব্রাহাম উঠে আসে, আর আয়াত ঘুমের মাঝে নিজের গালে মুখে খোঁচা খোঁচা দাড়ি অনুভব করতে পেরে মুখ কুঁচকে চোখ আস্তে আস্তে মেলে তাকায়। সম্পূর্ণ চোখ মেলে সামনে তাকাতে তার ঘুমের 14 গোষ্ঠী শুদ্ধ হয়ে যায়। অন্তরাত্মা ছেড়ে দিয়ে দেয় এক চিৎকারে। তবে তা বেশি দূর যেতে পারেনি, কেননা তার আগে আব্রাহাম তার হাত দিয়ে আয়াতের মুখ শক্ত করে চেপে ধরেছে। কুল ডাউন, আমি আব্রাহাম। জানো জান পাখি, তোমাকে ঘুমের মাঝে কি যে সুন্দর লাগে, মন চায় কিছু একটা করে ফেলি। আব্রাহাম এবার তার হাত আয়াতের মুখ থেকে সরিয়ে ফেলে। একদম চিল্লাবে না। আয়াত খেয়াল করে দেখে আব্রাহামের হাতে আয়াতের ওড়না বাঁধা, আর সেদিকে তাকিয়ে ভয়ে ভয়ে আবার আব্রাহামের দিকে তাকায়। কি? ও এটা তোমার জন্যই তো হাতটা কাটলো। রুমে আসতে গিয়েছি, বাট চালানার গ্লাস লাগানো, তাই গ্লাস ভেঙে এসেছি। আর তাকিয়ে দেখে কাছের কিছু টুকরো ফুলে পড়ে আছে। শুনো আমার কথা বেবিগাল, আমি বিনা দোষে ওই লোকটাকে মারিনি। ওই আমার ক্ষতি করতে চাইছিল, তাই মেরে দিয়েছি। আর তুমি বলো কেন আমি নিজের ক্ষতি নিজে ডেকে আনবো? হ্যাঁ, ক্ষতিকারক জিনিস থেকে সবসময় দূরে থাকা উচিত, রাইট? তাই ওকে দূরে পাঠিয়ে দিলাম। এই যা, আর তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেলে। আপনি আপনি কেন আমার পিছে পড়ে আছেন? প্লিজ আমাকে আমার মতন থাকতে দিন না, এখান থেকে যান। আরে বেবি, তুমি কাঁদছো কেন? আব্রাহাম তার হাত দিয়ে আয়াতের চোখগুলো আলতো করে মুছে দেয়। আয়াতের ঘাড়ের পেছনে হাত রেখে নিজের বুকের সাথে চেপে ধরে। বেবিগাল,
আমি ভালোবাসি তোমায়। আব্রাহাম আরাতকে ছেড়ে দেয়। আচ্ছা বেবি গার্ল, হ্যাঁ একটা কথা বলো তো, কে কে তুমি কখনো কি ক্লোরোফর্মের গ্রান নিয়েছো? আর কিছু না বুঝতে পেরে কপাল কুঁচকে তাকায়। হিয়ার ইউ গো বেবি গার্ল। এই বলে আব্রাহাম আরাতের সামনে ক্লোরোফর্ম স্প্রে করে দেয়। মুহূর্তে আরাত মাথা ঘুরে অজ্ঞান হয়ে আব্রাহামের বুকে ঢলে পড়ে আর আব্রাহাম মুচকে হেসে ওঠে। সকালে অনামিকা উঠে পড়ে, উঠে নিজের মেয়ের রুমে চলে যায়। রুমের ভেতরে যেতে যেতে ডাক দেয়। রুমের ভেতরে যেতে অনামিকার চোখ কপালে আরাত নেই আর জানালার গ্লাস ফেটে নিচে পড়ে আসে। অনামিকা দ্রুত গিয়ে ওয়াশরুমে দেখে, কিন্তু না, সেখানেও আরাত নেই, করিডোরেও নেই, ছাদেও নেই, ফোনটাও টেবিলের উপর রাখা আছে। এক এক করে সারা ঘরে আরাতকে খোঁজা শেষে কিন্তু কোথাও নেই সে। ঘুরে ফিরে আবার আরাতের রুমে এসে বসে পড়ে। তবে এবার অনামিকার চোখে একটা কাগজ পড়ে, সেটা হাতে তুলে নিয়ে মিলে দেখে ভেতরে লেখা। শাশুড়ি আম্মু, একদম চিন্তা করবেন না, আপনার মেয়ে অর্থাৎ আমার হবু বউ আমার কাছে একদম সেফ থাকবে। সে ভালোই আছে, তো তাকে নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। অযথা চিন্তা করে নিজের প্রেশারটা বাড়াবেন না। কিছুদিন পর আমার আয়রাত আবার আপনার কাছে ফিরেই আসবে, ততদিন আমার কাছে থাক। অনামিকার হাত থেকে কাগজটা নিচে পড়ে যায়। আরাত রিলেশন করবে আর তার মা জানবে না, এমন কখনোই হবে না। আর আরাত তার মায়ের কাছ থেকে কিছুই লুকায় না। সত্যি বলতে রিলেশন করার মতো মেয়ে আরাত না। তাহলে এই চিঠি কে লিখলো? আরাত কোথায় গেল? তার মানে কি আরাতকে কিডন্যাপ হয়েছে? অনামিকার মাথা ঘোরায়, নিজের একমাত্র মেয়ে কিডন্যাপ। অনামিকা দ্রুত অবনী, তৌফিক আর নীলয় সবাইকে ফোন করে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? মাথাটা বেশ ঝিমঝিম করছে, কোনো রকমে উঠে বসে। তৎক্ষণাৎ আরাতের মনে পড়ে যে কাল রাতে আব্রাহাম তার রুমে এলো, তারপর সামনে কিছু একটা স্প্রে করলো, তারপরে কিছু মনে নেই, আর কিছুই মনে নেই। আশেপাশে তাকে দেখে বিশাল আকারের এক রুম। প্রথম যেদিন আব্রাহামের সাথে দেখা হয়েছিল, তারপর যেমন রুমে ছিল প্রায় তেমনটাই, তবে কিছুটা ভিন্ন। আরাত দ্রুত উঠে পড়ে। আব্রাহাম তাকে রাতে এখানে নিয়ে এসেছে, তবে কেন নিয়ে এলো এখানে তা জানে না। যাই হোক, এখানে থাকা যাবে না। অবশ্যই বাসায় এতক্ষণ খোঁজাখুঁজি শুরু করে গেছে, আর আরাতকে না পেয়ে তার মা চিন্তিত। এখান থেকে বের হতে হবে। আর যেই না দরজার কাছে যাবে, তখনই রুমের ভেতরে আব্রাহাম আসে, হাতে জুস আর ব্রিড জ্যাম। গুড মর্নিং মাই লাভ। যদিও এখন মর্নিং না, 12টা বাজলো বলে। কি 12টা মানে? বেলা 12টা বেজে গেছে। হ্যাঁ, আসলে কাল রাতে ক্লোরোফর্মের ডোজটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো তাই তোমার জ্ঞান ফিরতে একটু দেরি হয়েছে। আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? এতে লাভ কি আপনার? আমাকে যেতে দিন। আমি ভাবলাম কিছুদিন তোমাকে আমার নিজের কাছে রাখি। কেন জানো, তোমাকে ছাড়া আমার না একদম মন টেকে না, তাই নিয়ে এলাম। কিছুদিন আমার সাথে থাকবে, তারপর চলে যাবে, বা নাও যেতে পারো। আপনি কি পাগল আব্রাহাম? এইভাবে আমি আপনার সাথে থাকতে পারি না। বাসায় আমার জন্য চিন্তা করছে হয়তো সবাই। আমাকে যেতে দিন এখান থেকে। না, এত সহজে না বেবি গার্ল। আমাকে এখানে আটকে রাখার লাভ কি? মনের শান্তি। আপনি কি জানেন যে আপনি একটা পাগল? তোমার জন্যই তো, সব তোমার দোষ। নিজে আমাকে পাগল বানিয়ে এখন নিজেই বলছো যে আমি পাগল। তোমাকে খুন করতে গিয়েছিলাম আমি। আরাত আব্রাহামের দিকে তাকিয়ে থাকে, আর আব্রাহাম গ্লাসে জুড়ে ঢালতে ঢালতে বলে ওঠে, হ্যাঁ, প্রথমে তো আমি তোমাকে খুনই করতে গিয়েছিলাম, তবে কে জানতো যে তোমাকে দেখে আমি নিজেই খুন হয়ে যাব। আপনার কি চাই আসলে? এগুলো করে আপনি কি পাচ্ছেন? আমার কোনো চাওয়া পাওয়া নেই, কোনো দাবি নেই আমার। আমি শুধু চেয়েছি তোমায়, আর চাইও তোমায়। আই মেক ইউর মাইন্ড বেবি গার্ল, অ্যাট এনি কস্ট। আরাত এবার উঠে দাঁড়িয়ে পড়ে। আমি অত শত কিছুই জানি না। আমি এখান থেকে চলে যাব। আমি থাকবো না এখানে, ব্যাস। এই বলে আরাত ছুটে সেখান থেকে চলে আসে, তবে বেশি দূর যেতে পারেনি। আব্রাহাম আগে তার বাহু শক্ত করে চেপে ধরে বিছানার উপর টান দিয়ে ফেলে দেয়। আরাত ছিটকে গিয়ে বিছানার উপরে পড়ে যায়। আব্রাহাম গিয়ে আরাতের হাত চেপে ধরে, তার দিকে ঝুঁকে পড়ে, দাঁতগুলো কটমট করতে করতে বলে ওঠে, আয়রাত, মনে রেখো, আমি ভালোবাসি তোমাকে। আর ভালোবাসি বলে এই না যে তোমার সব কিছুই আমি সহ্য করব। পাগলের মতো ভালোবাসি তোমায়। যেমন ভালোবাসি তেমনভাবে মারতেও পারি। আমার পারমিশন ছাড়া একটা পাখির পালক অবধি এখান থেকে যেতে পারে না। আর তা তো তুমি আমার জান।
ডোন্ট ইউ ডেয়ার টু স্কিপ ফ্রম হেয়ার। আব্রাহামের চোখ দেখে আরাত ভয়ে জমে যায় আর আব্রাহাম সোজা হয়ে বসে, আরাতকে নিজের সামনে বসিয়ে দেয়। আব্রাহাম কিছু বলবে, তবে এবার যেন আর আরাত থাকতে পেল না, ফুপিয়ে কেঁদেই ফেলে। আমি কি ক্ষতি করেছি আপনার? আমাকে এইভাবে কেন তুলে এনেছেন? আমি আর কত বলবো যে আমি আপনাকে ভালোবাসি না? আপনাকে দেখলেই কেমন ভয় ভয় লাগে। আমাকে প্লিজ যেতে দিন, আমি আম্মুর কাছে যাব, আমি এখানে থাকবো না। আরাত চোখ ডলছে, কেঁদে কেঁদে এগুলো বলছে। আর আব্রাহাম তার মুখের পাশে এক হাত রেখে আরাতকে দেখছে। আপনি আমাকে যেতে দিন, আমি কাউকেই বলবো না যে আমি কাউকে কিচ্ছু বলবো না। কাল রাতে যে আপনি ওই লোকটাকে মেরেছেন তাও বলবো না। আমি কিছুই দেখিনি, কিছুই জানি না, প্লিজ যেতে দিন আমায়। এই বলে আরাত আবার উঠে দরজার কাছে যেতে ধরে, তবে আব্রাহাম এক টান দিয়ে আরাতের পাজা খুলে তুলে নেয়। আরাত ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে, তবে আব্রাহাম আরাতকে নিয়ে এসে সোজা ওয়াশরুমে চলে যায়। আব্রাহাম তাকে ওয়াশরুমে এনেছে দেখে বেশ অবাক। কিছু বুঝে ওঠার আগেই আব্রাহাম আরাতকে ঠাস করে পানি ভর্তি বাথটবে ফেলে দেয়। পুরো দমে নাকানি চুবানি, ভিজে একাকার অবস্থা। আরাত প্রথমে কিছুটা কাশি দিয়ে তারপর আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম শান্ত একটা লুক দিচ্ছে, যেন কিছুই করেনি। এখন তো শুধু পানির চুবানি খাওয়ালাম, এরপর পালাতে চাইলে দেখো কি করি। এবার উঠো। আমি নিজেই উঠতে পারবো। আরাত নিজেই উঠতে গিয়ে আবার ধীরেম করে পড়ে যায়। আব্রাহাম ফিক করে হেসে দেয়। আরাত আবার নিজে থেকে উঠতে যাবে, তখনই আব্রাহাম তার হাত ধরে ফেলে। অনেক হয়েছে, নিজে থেকে উঠবা, এদিকে আসো এবার। আব্রাহাম আরাতকে তুলে আনে। আরাত তার চুলগুলো হাত দিয়ে হালকাভাবে ঝেড়ে নেয়, কেমন যেন শীত করছে। এগুলো করছিল, হঠাৎ আব্রাহামের দিকে তাকিয়ে দেখে সে উল্টো তার দিকেই তাকিয়ে আছে। আব্রাহাম আরাতের কানে কানে ফিসফিসিয়ে বলে, বেবিগাল, এভাবে ভেজা অবস্থায় বেশিক্ষণ থেকো না, নয়তো কিছু করে বসবো আর দোষ হবে আমার। আরাত দ্রুত মাথা ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম ওয়াশরুমের বাইরে বের হয়ে পড়ে আর আরাত যেন শীতে কাঁপছে। আব্রাহামের যেতে আরাত ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর আব্রাহাম এসে ওয়াশরুমের দরজা হালকা টেনে টোকা দিয়ে, বেবিগাল, বেডের উপর ড্রেস রাখা আছে, এসে চেঞ্জ করে নাও, আর চিন্তা নেই আমি বাইরে। আব্রাহাম তারপর চলে আসে। বেশ সময় অবধি আব্রাহামের কোনো সারা শব্দ নেই দেখে আরাত ওয়াশরুমের দরজাটা হালকা ফাঁক করে মাথা বের করে দেখে নেয়। আসলে রুম ফাঁকা, কেউ নেই। আরাত তার ভেজা ভেজা পায়ে রুমের ভিতরে প্রবেশ করে, তবে বেডের দিকে তাকিয়ে অবাক হয়, কেননা বেডের উপর একটা সাদা ধবধবে ফুল কভার বাথরুম ছাড়া আর কিছুই নেই। এখানে কি সে শুধু এই বাথরুমে পড়ে থাকবে নাকি? আর সেটাই পড়ে নেয়। হাত দিয়ে চুল ছাড়তে লাগে, তারপর রুমের বড় থাই গ্লাসের কাছে চলে যায়। সে বুঝলো এটা আব্রাহামের গেস্ট হাউস, আরে এটা আব্রাহামের বেডরুম। উপর থেকে নিচ মেইন রোড সব কিছু দেখা যায়, খোলা আকাশটাও দেখা যায়। কখন যে এখান থেকে বের হতে পারবে, আসলে বের না পালাতে পারবে কে জানে। না জানি বাসায় সবাই কি করছে। ওনামেকে তো আরাতকে না পেয়ে সবাইকে ইনফর্ম করে দিয়েছে হয়তো। যে করে হোক আব্রাহামের চোখ ফাঁকি দিয়ে হলেও এখান থেকে যেতে হবে। গ্লাসের উপর হাত থেকে বাইরের দিকে এক নয়নে তাকে এগুলি ঘুরপাক কোথায় খাচ্ছিল মাথায়। তখনই আব্রাহামের গোলা পেয়ে পেছনে ঘুরে তাকায়, দেখে রুমের ভেতরে কিছু মেয়ে স্টাফ এলো, আর তাদের পরে আব্রাহাম নিজে। স্টাফদের হাতে যে ঠিক কতগুলো ড্রেস তা বলার বাইরে। মেয়েগুলো এক একটা করে সব ড্রেস বিছানার উপর রেখে দেয়। লিভ অল অফ ইউ। আব্রাহামের বলাতে সবাই রুম থেকে বের হয়ে পড়ে। বেবিগাল, দেখো এখানে সব টাইপের ড্রেস আছে, তুমি যা পরো বা তুমি যেমন পছন্দ করো সবই, যেটা ভালো লাগে পরে নাও। আরদের কাছে সব কিছুই কেমন যেন উলট পালট লাগছে, চিন্তায় মাথা ভরে যাচ্ছে। কী থেকে কী হচ্ছে নিজের সাথে তাই ঠিক বুঝে উঠতে পারছে না। সে আবার থাই গ্লাসের দিকে বাইরের দিকে তাকায়, আর আয়াতের কোনো কথা শুনতে না পেরে আব্রাহাম তার দিকে তাকায়, দেখে এক মনে বাইরে তাকিয়ে আছে। হুট করে আব্রাহামের চোখে বাদে যে আয়াতের পরনে থাকা বাথটবটা তার বডি সাইজ থেকে হয়তো কিছুটা বড়ই হয়েছে, যার দরুন আয়াদের কাঁধ থেকে বারবার তা খসে পড়েছে। চুলগুলো প্রায় সব এক পাশে করা ছিল, ফলে কানের ঠিক নিচ বরাবর একটা কুচকুচে তিল স্পষ্ট দেখা যাচ্ছে। সব ছুঁড়ে আব্রাহাম এক নিমিষে আয়াতের কাছে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হুট করে এমন হওয়াতে আয়াত চমকে ওঠে। কিছু বলার আগে আব্রাহাম এক টান দিয়ে আয়াতের কাঁধ থেকে বাথটবটা নামিয়ে দেয়। আয়াতের শরীর যেন একটা ঝাঁকুনি দিয়ে উঠে মুহূর্তেই। আব্রাহাম তার হাত দিয়ে আয়াতের মুখ চেপে ধরে, তৎক্ষণাৎ আয়াতের ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দেয়। আয়াতের চোখগুলো যেন তার কোটর থেকে বেরিয়ে আসা উপক্রম, কিছু বলতেও পারছে না, কারণ বেশ শক্তভাবেই চেপে রেখে দিয়েছে আব্রাহাম তার মুখ।
আরাত কিছুটা নড়ে চড়ে উঠলে আব্রাহাম তার এক হাত দিয়ে সামনে আরাতের দু হাত আটকে ধরে থাকে। আব্রাহাম যেন চুমুতে চুমুতে ভরে দিতে লাগলো তাকে। তিলটাতে গাঢ় চুমু এঁকে দেয়। অবশেষে দেয় এক কামড় বসে। আরাত ব্যথায় কুকড়ে ওঠে, হু হু করে কেঁদে উঠে। এবার আব্রাহাম আরাতকে নিজের দিকে ঘুরে গ্লাসের সাথে চেপে ধরে। আরাতের চোখে পানি দেখে আব্রাহাম তার ঠোঁট দিয়ে শুষে নেয়। আব্রাহাম আবার নিজের নাক ঘষতে রাখে আরাতের গলায়। বেশ কিছুক্ষণ সময় পরে উঠে আসে, দুহাত আরাতের গালের শেষাংশে ধরে ধীর কণ্ঠে বলে ওঠে, দিস ইজ কল। আরাত ভেজা ভেজা চোখে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম তার কপালে চুমু দিয়ে দেয়। ভেজা চুলে তোমাকে দারুণভাবে মানায়। এবার যাও, চেঞ্জ করে এসো। আরাত আর দাঁড়িয়ে না থেকে একটা রেড কালারের গাউন হাতে নিয়ে চলে আসে। চেঞ্জিং রুমে গিয়ে হাঁপাতে লাগে। আর আরাত নিজের দু হাতে মাথার চুল খামচে ধরে। রাগ লাগছে, তবে এই রাগ তো আব্রাহামের সামনে গেলে ফুস। আরাত আয়নার সামনে চলে যায়, গিয়ে নিজের চুলগুলো এক হাতে দিয়ে পাশে দিয়ে নিয়ে আসে। ও মা, এ কী হাল! ঘাড়ে কামড়ের দাগ বসে গিয়েছে, কেমন এক গাঢ় লালচে বর্ণ ধারণ করেছে। পাশে থাকা টিস্যু নিয়ে ইচ্ছে মতো ঘাড়ে কামড়ের দাগ ঘষতে লাগে। আরাতের হাতে যত কোলায়। অবশেষে লাল গাউনটা পরে এসে দেখে আব্রাহাম ফোনে কথা বলছে। দরজা খোলার শব্দ পেয়ে আব্রাহাম পেছনে ঘুরে তাকায়, দেখে আরাত দাঁড়িয়ে, গাউনের স্লিপগুলো কিছুটা খোলা আর বেশ লং, চুলগুলো ছেড়ে দেয়া। আরাত এসে আব্রাহামের একদম রিপ প্যান্ট জ্যাকেট ওয়াশ পরে রেডি, প্রচুর স্মার্ট লাগছে। হ্যাঁ বিউটিফুল, সুইট লাগছে অনেক। এখন খেয়ে ফেলি তোমাকে। হোয়াট? কি ডিম? এবার চলো। কিন্তু কোথায়? ইটস এ পার্টি বেব। আব্রাহাম আরাতকে নিয়ে বাইরে বের হয়ে পড়ে, জানে না কোথায় নিয়ে যাচ্ছে সে আরাতকে। আর অন্যদিকে অনামিকে মাথায় হাত দিয়ে রেখেছে। তার পাশে দিয়া, তৌফিক, আরাতের ফুফি সাবিলা নীলে বসে আছে। আরাতের ফোন বাসায়, কেউ কিছু জানে না, কোথাও গিয়েছে, কোনো খবর নেই, কাউকে কিছু বলেও নেই। হাতে পায় শুধু এই একটা চিঠি যে এক আগন্তুক দিয়েছে। আর পুলিশ স্টেশনে যাই হোক 24 ঘন্টা আগে কোনো কেস ফাইল করা যাবে না। সবাই চিন্তায় শেষ। আর আব্রাহাম অ্যান্ড আরাত একটা গাড়িতে করে যাচ্ছে। আরাত আব্রাহামের পাশেই বসা। আব্রাহাম ড্রাইভ করছে আর সিটি বাজিয়ে যাচ্ছে। তবে আরাতের মাথায় ঘুরছে যে কীভাবে এখান থেকে পালানো যায়।